আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ১ পর্ব সংখ্যা ৭২ লেখনীতে সালমা চৌধুরী। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। মেঘের অসুস্থতার কথা শোনামাত্র তানভীর আঁতকে ওঠে। তার অক্লিষ্ট মন দোমনাস্যে ছেয়ে গেছে। দ্রুত রওনা দিল। ততক্ষণে বন্যারা মেঘকে নিয়ে হাসপাতালে চলে গেছে। তানভীরকেও জানিয়ে দিয়েছে। ডাক্তার মেঘকে চেক করেছেন। বন্যা মেঘের পাশে বসে আছে। তার মধ্যে তানভীর ছুটে এসে রুমে ঢুকে ডাক্তারকে দেখেই থমকালো। দরজার সামনে মিনহাজরা থাকায় রুমটা চিনতে অসুবিধে হয়নি। ডাক্তার বেরিয়ে যেতে তানভীর মেঘের মাথার কাছে বসে মাথায় হাত বুলাতে বুলাতে শীতল কণ্ঠে আর্তনাদ করে বোনকে ডাকতে শুরু করলো। বন্যা চোখ নামিয়ে চুপচাপ বসে আছে। অকস্মাৎ তানভীরের ফোনে কল আসছে। তানভীর পকেট থেকে ফোন বের করে আঁতকে উঠে বলল, সর্বনাশ। বন্যা চোখ সরু করে তানভীরের দিকে তাকালো। তানভীর নিজের চোখ মুখ মুছে গলা খেখেরি দিয়ে কল রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমার বউ কোথায়? কতগুলো কল দিচ্ছি, কল রিসিভ করছে না কেন? তানভীর কি বলবে বুঝতে পারছে না। চোখের সামনে বোনের নিথর দেহ পড়ে আছে। এ অবস্থায় ফোনের অপর পাশের মানুষটাকে মিথ্যা বলার সাধ্যও নেই তার। আগেরবার অসুস্থতার কথা লুকাতে গিয়ে বড়সড় ধাক্কা খেতে হয়েছে। এবার সে সত্যিই নিরুপায়। তানভীর অত্যন্ত নমনীয় কণ্ঠে আস্তে করে জবাব দিল, বনু আমার সামনেই আছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ফোনটা দে ওকে। পরপর ঢোক গিলে তানভীর শীতল কণ্ঠে বলল, বনু কথা বলার অবস্থাতে নেই। আবির আর্তনাদ করে উঠল, কেন, কি হয়েছে ওর? সেন্স হারিয়ে ফেলেছে এখনো? এইটুকু বলার আগে আবিরের হুঙ্কার শুরু হলো। মুহূর্তে মাত্রা অতিরিক্ত রেগে গেছে। আবিরের মেজাজ তুঙ্গে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তানভীর কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে শক্ত করে চোখ মুখ বন্ধ করে নাকে মুখে হাত চেপে আবিরের ঝাড়ি খাচ্ছে। বন্যা নির্বাক চোখে তানভীরের অভিমুখে তাকিয়ে আছে। ফোনের অপর পাশের মানুষটা আবির ভাইয়া, এটা বুঝতে বন্যার খুব বেশি সময় লাগলো না। মেঘের অসুস্থতার কথা শুনে টানা ১৭ দিন মেঘের সাথে কোনো কথা বলেনি। অনেক চেষ্টার পর সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছে। এখন আবারও অসুস্থতার কথা শুনলে আবির ঠিক কী করবে এটা ভেবে বন্যা ভয় পাচ্ছে। আবির যদি আবারও কথা বলা বন্ধ করে দেয়, তখন মেঘেরই বা কী হবে? তানভীর আর একটা শব্দও বলেনি। আবির নিজের মতো বেশ কিছুক্ষণ চেঁচিয়ে কল কেটে দিয়েছে। এ অবস্থায় আবিরের করণীয় কিছুই নেই। তানভীর চোখ মুখ মুছে স্বাভাবিক কণ্ঠে শুধালো, বনুর কি হয়েছিল? বন্যা শান্ত স্বরে সব বলল। কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফিরেছে। চোখ ঘুরিয়ে আশেপাশে দেখে নিল। তবে তানভীরকে দেখে আতঙ্কিত হলো। তানভীর আবিরকে বললে আবির আর কথা বলবে না। এই ভয়ে মেঘও সিটিয়ে গেছে। তানভীর কণ্ঠ খাদে নামিয়ে শুধালো, এখন শরীর কেমন, ঠিক আছিস? মেঘ আস্তে করে বলল, হ্যাঁ। কিছুক্ষণের মধ্যে মিনহাজ রিপোর্ট নিয়ে আসছে। তানভীর রিপোর্টটা হাতে নিয়ে ভালোভাবে পড়তে লাগলো। প্রেশার স্বাভাবিকের তুলনায় অনেক কম হয়ে গেছে। সিস্টোলিক রক্তচাপ ১২০ মিলিমিটার মার্কারি থাকার জায়গায় ১০০-তে নেমে গেছে। অন্যদিকে ডায়াস্টোলিক রক্তচাপ ৮০ মিলিমিটার মার্কারির পরিবর্তনে ৬০-এ চলে আসছে। শরীরের হিমোগ্লোবিনও স্বাভাবিকের তুলনায় কিছুটা কমে গেছে। খাওয়া দাওয়ার অনিয়ম, শরীরের প্রতি অযত্ন, তার সাথে অতিরিক্ত মানসিক চাপ তো লেগেই আছে। সবকিছুর চাপে সেন্স হারিয়ে ফেলেছে। তানভীর মেঘকে এক পলক দেখে গম্ভীর কণ্ঠে বলল, তোকে আমার আর কিছু বলার নেই। মেঘ ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছে। মেঘ শান্ত কণ্ঠে বলল, বাসায় কাউকে কিছু বলো না প্লিজ। তানভীর রাগী স্বরে বলল, আমার তো ইচ্ছে করছে। এটুকু বলতেই থেমে গেল। সামান্য কথাতেই মেঘের দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তানভীর মেঘের চোখ মুছে তপ্ত স্বরে বলল, ঠিক আছে, বাসায় বলবো না, কিন্তু তোকেও ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে। করবি তো? করব। মেঘের শরীর কিছুটা স্বাভাবিক হওয়ার পর মেঘকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেছে। তানভীর আর বন্যা দুজনেই মেঘের দুপাশে হাঁটছে। মিনহাজ, তামিম আর সাদিয়া তাদের পেছনে। ক্লিনিকের সামনে এসে তানভীর মিনহাজ আর তামিমকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলল, বাইকটা বাসায় দিয়ে আসতে পারবে? জি ভাইয়া। তানভীর পকেট থেকে চাবি বের করে মিনহাজকে দিয়ে দিল। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আপনারা কিভাবে যাবেন? আমরা রিকশায় চলে যাব, সমস্যা নেই। আচমকা আয়েশার সঙ্গে দেখা। আয়েশা এই দিকেই যাচ্ছিল। তানভীরের কণ্ঠ শুনে এগিয়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে তানভীর? মিনহাজরা বাইকের কাছে যেতে গিয়েও থমকালো। মেঘ কপাল গুটিয়ে মেয়েটাকে দেখছে।
প্রথম দিন কেবল চোখ আর হাত পা দেখা গেলেও আজ তার মুখও খোলা। অনেক বছর পর দেখায় আয়েশাকে চিনতে মেঘের বেশ কিছুটা সময় লাগলো। বন্যা নিষ্পলক চোখে তাকিয়ে আছে, মুখে গাম্ভীর্যের ভাব। আয়েশা নিজের মতো করে কত কি বলছে, মেঘের খোঁজ নিচ্ছে। এদিকে মেঘ তেলে বেগুনে জ্বলছে, গায়ের জোরের অভাবে কিছু করতেও পারছে না। আয়েশা ধীর কণ্ঠে বলল, কার কি হয়েছে? তানভীর গম্ভীর কণ্ঠে বলল, বনু অসুস্থ। এই কথা শুনে মেয়েটা একদম উতলা হয়ে গেছে। মেঘের কাছে এগিয়ে আসতে আসতে বলল, হাই হাই, আমার ননদের আবার কি হয়েছে? মেঘ রাগে ফোঁস করে উঠল, আমাকে একদম ননদ বলবেন না, এর পরিণাম ভালো হবে না বলে দিলাম। মেয়েটা আরেকটু এগোতে তানভীর হুঙ্কার দিল, আমার বোনকে ছোঁয়ার চেষ্টাও করবে না। বন্যা মুখ গোমড়া করে নীরের দৃষ্টিতে দুই ভাই বোনের কর্মকাণ্ড দেখছে। আয়েশা এবার মোলায়েম কণ্ঠে বলে উঠল, আমি মেঘকে ধরলে কি হবে জান? শব্দটা বলতে দেরি হয়েছে, আয়েশার গালে তানভীরের শক্তপোক্ত থাপ্পড়টা পড়তে দেরি হয়নি। থাপ্পড়ের শব্দে উপস্থিত সবাই খানিকটা কেঁপে উঠেছে। তানভীর রাগান্বিত কণ্ঠে চিৎকার করল, আজকের পর আর কোনোদিন আমার সামনে নাটক করতে আসবা না। শুধুমাত্র মেয়ে বলে, আর আমি মেয়েদের সম্মান করি বলে আজ পর্যন্ত তোমার কোনো ক্ষতি করিনি। নয়তো বহু আগেই তানভীরের ভয়ঙ্কর রূপ দেখিয়ে দিতাম। আমায় খারাপ হতে বাধ্য করো না। আয়েশার গালে রক্তের ছোপ ছোপ দাগ হয়ে গেছে, গালে হাত ঘষতে ঘষতে মাথা নিচু করে চলে যাচ্ছে। তামিম মিনহাজের দিকে তাকিয়ে বিড়বিড় করল, মেয়েটার আজ খবর আছে। তানভীর ভাইয়ের হাতে থাপ্পড় যে একবার খেয়েছে, একমাত্র সেই বুঝে। তুই কি বলিস? মিনহাজ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে তপ্তস্বরে বলল, অতীত খুব ভয়ানক জিনিস, মনে করাতে যাস না। তার থেকে বরং চল। তানভীর রিকশার জন্য কিছুটা সামনে এগিয়ে গেছে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, খুব তো গাল ফুলিয়ে রাখছিলি, এখন দেখছিস আমার ভাইকে? ভাইয়ের জীবনে জলজন্ত এক ডানাকাটা পরি থাকতে ভাইয়ের ডানাকাটা পেতনির প্রেমে পড়বে? জীবনেও না। বন্যা মুচকি হেসে বলল, এখন এত কথা না বলে নিজের যত্ন নিয়েন। আবির ভাইয়া কিন্তু ওনাকে খুব ঝাড়ছে। মেঘ আতঙ্কিত কণ্ঠে শুধালো, আমার অসুস্থতার কথা আবির ভাই শুনে ফেলেছেন? আমি আরো না করছি যেন বাসার কাউকে না বলে। উত্তরে বন্যা বলল, আবির ভাইয়া যখন কল দিয়েছে তখন তোর সেন্স ছিল না। আমি শেষ। আর একটা সপ্তাহ পরে সেন্স হারালে কি এমন ক্ষতি হতো? উফ, ভালো লাগে না। এর মধ্যে তানভীর রিকশা নিয়ে হাজির। বন্যার থেকে বিদায় নিয়ে তানভীরের সাথে বাসার দিকে চলে গেছে। মালিহা খানরা তখনও ড্রয়িং রুমে পিঠা বানাতে ব্যস্ত। মেঘকে দেখে হাসি মুখে বললেন, মেঘ, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আয়, পিঠা বানাতে হবে। মেঘ কিছু বলার আগে তানভীর পেছন থেকে বলল, বনুকে পিঠা বানাতে বলো না বড়াম্মু, ওর এখন ঘুমের প্রয়োজন। আকলিমা খান প্রশ্ন করলেন, তোমার হাতে কি তানভীর? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, তেমন কিছু না, ফল আর কিছু খাবার। ফল তো বাসায় আছে, এগুলো শুধু বনুর। এখানে কেউ যেন হাত না দেয়। আর হ্যাঁ, এগুলো যেন দুদিনের মধ্যে শেষ হয়। শেষ কথাটা মেঘের দিকে তাকিয়ে বলেছে। মেঘ চোখ সরিয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। শরীর এখনো বেশ দুর্বল, সারাক্ষণই মাথা ঘুরছে। ফোন হাতে নিয়ে আবিরকে কল দিতে গিয়েও থেমে গেছে। ২-৩ ঘন্টা ঘুমিয়ে প্রায় ৪টার দিকে সজাগ হয়েছে। ঘুম ভাঙতে সবার আগে ফোন চেক করলো, কিন্তু আবিরের মেসেজ কল কিছুই আসেনি। মেঘ বুক ফুলিয়ে শ্বাস টেনে ভয়ে ভয়ে কল দিল। ১০ থেকে ১২ সেকেন্ড রিং হওয়ার পর আবির কল রিসিভ করলো। মেঘ অত্যন্ত মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছেন? কিছু না। খেয়েছেন? না। কেন? খেতে ইচ্ছে হয়নি। আপনি কি রাগ করেছেন? জানি না। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে সেন্স হারাইনি। জানি। তাহলে এমন কেন করছেন? এমনি। মেঘ এবার শীতল কণ্ঠে ও শুধালো, আবির ভাই, আপনি কবে আসবেন? জানি না। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, ঠিক আছে, রাখি। আবিরের নিরুদ্বেগ জবাব, ইচ্ছে। বন্যা বিকেলে টিউশন শেষ করে তানভীরকে কল দিল। অনেকদিন যাবৎ তানভীরের সাথে ঠিকমতো কথা হয় না বন্যার। দেখা হলেও রেগে থাকে সবসময়। আজ আয়েশার প্রতি তানভীরের এমন আচরণ দেখে বন্যার মনে কিছুটা আশার আলো ফুটেছে। বন্যা এতদিন পর নিজের থেকে কল দিয়েছে, এই খুশিতে তানভীর শোয়া থেকে লাফিয়ে উঠেছে। তৎক্ষণাৎ কল রিসিভ করল। বন্যা স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, এই যে ভিলেন, আপনি কি ফ্রি আছেন? তানভীর নিঃশব্দে হেসে বলল, ৫০০% ফিরে আসি, বলো। বন্যা মুচকি হেসে বলল,
আপনার বোনকে ফোনে পাচ্ছি না, তার খোঁজ নিতে কল দিয়েছি। তানভীরের হাসি মুখ পুনরায় গম্ভীর হয়ে গেছে। শ্বাস ছেড়ে বলল, এজন্যই কল দিয়েছো? বন্যা ঠোঁটে হাসি রেখে উল্টো প্রশ্ন করল, কল দেওয়ার আর কোনো কারণ আছে নাকি? তানভীর গুরুতর কণ্ঠে জবাব দিল, না। আচ্ছা বাদ দাও, ওয়েট, বনুকে ডেকে দিচ্ছি। আপনি কি করছিলেন? তানভীর মৃদু হেসে ঠাট্টার স্বরে বলল, কল্পনা করছিলাম। কি? বলা যাবে না। নাও, বনুর সাথে কথা বলো। মেঘকে ফোন দিয়ে তানভীর চলে গেছে। ২-৩ দিন যাবৎ আবিরের সঙ্গে মেঘের তেমন কথা হয় না। মেসেজ দিলে আবির হুঁ, হা, আচ্ছা, জানি না বলেই রিপ্লাই করে। কল দিলে এমনভাবে কথা বলে যেন তার কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে নেই। মন খারাপ করে মেঘও তেমন কল দেয় না। সারাদিন খাওয়া আর ঘুম ছাড়া মেঘের কোনো কাজই নেই। মাঝে মাঝে বন্যার সাথে একটু একটু দুষ্টামি করে। সন্ধ্যার দিকে তানভীর বাসা থেকে বের হলেই মেঘ রান্না করতে চলে যায়। টুকটাক রেসিপি ট্রাই করে আর মিম আদিকে নিয়ে খায়। আজ সকাল থেকে আবিরকে বেশ কয়েকবার কল দিয়েছে, কিন্তু আবির নেটে নেই, ফোনও বন্ধ। এদিকে তানভীরও বাসায় নেই। মেঘ একে একে সবার নাম্বার থেকে চেষ্টা করেছে, কিন্তু আবিরের নাম্বার বারবার বন্ধ বলছে। ঘড়িতে তখন বিকেল 4:26। মেঘ গভীর ঘুমে নিমগ্ন, নিঃশ্বাস এলোমেলো। বুকের ওপর রাখা ফোনটাকে জড়িয়ে ধরে স্বপ্নদেশে পাড়ি দিয়েছে। মলিন চেহারা, চোখের কার্নিশে স্পষ্ট পানির দাগ দেখা যাচ্ছে। আবির মায়াবী দৃষ্টিতে মেঘের ঘুমন্ত আদলে চেয়ে আছে। বুকের ভেতরে অনবরত ঝিম ঝিম কম্পন হচ্ছে। প্রায় 5 মাস পর আবিরের বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা স্বস্তি পেয়েছে। এতদিন পর নিজের প্রেয়সীকে এত কাছে পেয়েছে। আবির এক দৃষ্টিতে মেঘকে পরখ করছে। অপাদ মস্তক দেখে ঘুমন্ত মেঘের পাশে বসে অতি সপ্তপর্ণে বুকের ওপর থেকে আলতোভাবে ফোনটা তুলে নিল। হোম স্ক্রিনে নিজের ছবি দেখে মলিন হেসে ফোনটা এক পাশে রেখে দিয়েছে। চোখের কার্নিশে জমে থাকা অশ্রু মোলায়েম হাতে মুছে পরপর মেঘের কপালে, হাতে, গলায় জ্বর পরীক্ষা করেছে। কিছুটা সময় নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। হৃদয়ের অন্তঃস্থলে জাগ্রত প্রেমানুভূতিতে আর চাপিয়ে রাখতে পারছে না। আনমনে মেঘের অদৃষ্টে ঠোঁট ছোঁয়ালো। গাল ভর্তি আবিরের খোঁচা খোঁচা দাড়ির সংস্পর্শে মেঘের ঘুমন্ত শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। সদ্য শাওয়ার নিয়ে আসায় আবিরের গা থেকে এক অন্যরকম সুঘ্রাণ মেঘের নাসারন্ধে প্রবেশ করেছে। মেঘ ঘুমের মধ্যেই নড়ে চড়ে উঠল। আবির সঙ্গে সঙ্গে সরে গেছে। বসা থেকে উঠে কিছুটা দূরে সরে দাঁড়ালো। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সুস্থির কণ্ঠে ডাকল, মেঘ। মেঘের উত্তর না পেয়ে আবির ঠোঁট কামড়ে হেসে আবারও ডাকল, স্প্যারো। ঘুমন্ত মেঘ আদো আদো কণ্ঠে বলল, হুম। আবিরের আঁখি যুগল প্রশস্ত হলো। ঠোঁটে হাসি রেখে এবার শক্ত কণ্ঠে বলল, এই যে ম্যাডাম। মেঘ ঘুম ঘুম চোখে তাকাতেই তার স্বপ্নের রাজকুমারকে চোখের সামনে আবিষ্কার করল। আবিরকে দেখে স্তব্ধ হয়ে গেছে। দুই চোখ যেন এক্ষুনি কোটর ছেড়ে বেরিয়ে আসবে। মেঘ মুগ্ধ আঁখিতে প্রিয় মানুষটার মুখের পানে তাকিয়ে আছে। বরাবরের মতো হৃদয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। সত্যি কি কল্পনা, বোঝার আগে শোয়া থেকে উঠে এক লাফে উঠে বসল। অকস্মাৎ এমন কাণ্ডে আবিরের নিঃশ্বাস আটকে গেছে। পরপর বুক টান করে সোজা হয়ে দাঁড়ালো। ঘুমের ঘোরে মেঘ অবাক চোখে আবিরকে দেখছে। আচমকা বসা থেকে এক লাফে আবিরকে জড়িয়ে ধরল। ঠিক জড়িয়ে ধরা বলে না এটাকে। মেঘের দুপা মাটি থেকে প্রায় 1 হাত ওপরে। আকস্মিক ঘটনায় আবির এক পা পিছিয়ে সহসা সর্বশক্তি দিয়ে মেঘকে আঁকড়ে ধরল। আবিরের এক হাত মেঘের পিঠে, আরেক হাত কোমরের ওপরে শক্ত করে ধরে আছে। মেঘ অর্ধঘুমে থাকলেও আবির পুরোপুরি সজ্ঞানে আছে। আবিরের শিরা উপশিরায় তুফান চলছে। উষ্ণ শ্বাস মেঘের উন্মুক্ত ঘাড়ে পড়ছে। দুজনের হৃৎপিণ্ডের ধুকপুকানি তীব্র থেকে তীব্র হতে শুরু করেছে। গাত্র জুড়ে অদ্ভুত শিহরণ জাগছে। মেঘের দু চোখ ছলছল করছে। ঘন ঘন শ্বাস ছেড়ে অকস্মাৎ কাঁদতে শুরু করেছে। আবির তখনও শক্ত হস্তে মেঘকে জড়িয়ে ধরে রেখেছে। মেঘ কোন ঘরে আটকে আছে সে নিজেও বুঝতে পারছে না। কাঁদতে কাঁদতে নিজের মণিকোঠায় জমে থাকা অভিযোগগুলো ব্যস্ত কণ্ঠে জাহির করছে। মেঘ কাঁদতে কাঁদতে আর্তনাদ করে উঠল, আপনি এত নিষ্ঠুর কেন? মেঘ কি ভেবে হঠাৎ আবিরকে ছেড়ে দিয়েছে। আবিরও আস্তে আস্তে ছাড়ল। মেঘের দুপা আবিরের বৃহৎ পদযুগলের ওপর। আবির মেঘকে জড়িয়ে ধরে রেখেই সম্পূর্ণ ঘুরিয়ে মেঘকে দেওয়ালে ঘেঁষে দাঁড় করালো। তাৎক্ষণিক ঘটনায় মেঘের মস্তিষ্ক পর্যন্ত এলোমেলো হয়ে গেছে।
আবির ডান হাতের বৃদ্ধা আঙুল দিয়ে মেঘের চোখের পানি মুছে কণ্ঠ খাদে নামিয়ে আস্তে করে বলল, সরি, আর কখনো নিষ্ঠুরের মতো আচরণ করব না। কাঙ্ক্ষিত ব্যক্তির কোমল কণ্ঠে জবাব শুনে মেঘ নিশ্চুপ হয়ে গেছে। মেঘের পা তখনও আবিরের পায়ের উপর। আবির এগোতেই মেঘ পেছাতে চেষ্টা করলো, কিন্তু কয়েক ইঞ্চির গ্যাপ মুহূর্তেই ফুরিয়ে গেল। আবির মাথা নিচু করে মেঘের কানের কাছে মুখ নামিয়ে এনে পাতলা অধর নেড়ে বিড়বিড় করে বলল, খুব তো মিস ইউ করছিলেন। তা ঠিক, কতটুকু মিস করেছেন দেখি? মেঘের ঠোঁট কাঁপছে ফিনফিন করে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ক্ষণিকের জন্য ভেতরটা অনুভূতিশূন্য হয়ে গেছে। আবিরের উষ্ণ শ্বাস প্রশ্বাস মেঘের ঘাড়ে পড়ছে। আবির মুখ তুলে মেঘের নিরুদ্বেগ চেহারার পানে তাকালো। আবিরের এক হাত তখনও মেঘের পিঠে আঁকড়ে ধরে আছে, অন্য হাত দিয়ে এলোমেলো চুলগুলো ঠিক করে মেঘের ডান হাতটা আবিরের বুকের পাশে শক্ত করে চেপে ধরল। তোর শূন্যতায় আমার অনুভূতির দেওয়াল ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। আমার ভগ্ন হৃদয়ের কম্পন কি তুই টের পাচ্ছিস? বুঝতে পারছিস কতটা মিস করেছি তোকে? আবিরের হৃদস্পন্দন অস্বাভাবিক তীব্র। আবিরের বক্ষস্থলে হাত রাখায় মেঘের সর্বাঙ্গে কম্পন শুরু হয়ে গেছে। চিরচেনা মানুষটার গায়ের গন্ধ, স্পর্শ, মায়াবী কণ্ঠ, নেশাক্ত দৃষ্টি সবতেই মেঘ মাতাল প্রায়। কয়েক মুহূর্তের মধ্যে ক্ষতবিক্ষত হৃদয়ের হাহাকার অশ্রুরূপে গড়িয়ে পড়ল। মেঘের হাত আর পিঠ ছেড়ে আবির এবার শান্ত হস্তে মেঘের দু চোখ মুছে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আজকের পর আমার কারণে তোর চোখ থেকে এক ফোঁটাও পানি পড়তে দিব না আমি। প্রমিস। কথাটা বলতে বলতে মেঘের কপালে দীর্ঘ এক চুমু দিল। অমনি মেঘ পাথর বনে গেছে। আবিরের পায়ের ওপর থেকে মেঘের পা সরে গেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনায় মেঘের শ্বাসনালীতে তুফান শুরু হয়ে গেছে। দু চোখ পূর্বের তুলনায় দ্বিগুণ প্রশস্ত হয়ে গেছে। প্রায় ২ বছরে জমে থাকা অনুভূতিগুলো এলোপাথারি ছুটছে। মেঘের এলোমেলো নিঃশ্বাস আবিরের বুকে লাগছে। প্রায় মিনিট খানেক পর আবির কিছুটা সরে দাঁড়ালো। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আবির শেষবারের মতো মেঘের চোখ মুখ মুছতে মুছতে শক্ত কণ্ঠে বলল, আজ এই মুহূর্ত থেকে তোর চোখে সুখের অশ্রু ব্যতীত আমি আর কিছুই দেখতে চাই না। মেঘকে ছেড়ে চলে যেতে নিয়ে আবার থমকালো। কোমল কণ্ঠে বলল, তোর গিফট টেবিলে রাখা আছে। আবির মেঘের দিকে তাকিয়ে মিটিমিটি হেসে গুনগুন করতে করতে বেরিয়ে গেছে। সাত সাগর আর ১৩ নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি। মেঘ নির্বাক চোখে আবিরের পানে তাকিয়ে আছে। মেঘ দেওয়ালে গা এলিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো স্বপ্ন, কল্পনা নাকি বাস্তব কিছুই বুঝতে পারছে না। কয়েক মুহূর্ত হতবাক থেকে আচমকা বিছানায় শুয়ে পড়ল। শরীরের দুর্বলতার কারণে কিছু সময়ের মধ্যে আবারও ঘুমিয়ে পড়েছে। ঘণ্টাখানেক পর হইচইয়ের শব্দে মেঘের ঘুম ভাঙে। শোয়া থেকে উঠে আড়মোড়া ভাঙতে ভাঙতে চোখ পড়ে টেবিলের দিকে। টেবিলের উপরে একটা গিফট বক্স রাখা। মেঘ হকচকিয়ে উঠে বক্সটার কাছে এগিয়ে গেল। তৎক্ষণাৎ ১ ঘন্টা আগের ঘটনাগুলো মনে পড়তে লাগলো। মেঘ আনমনে বলে উঠল, আবির ভাই কি সত্যিই চলে আসছেন? এক দৌড়ে ওয়াশরুম থেকে চোখ মুখে পানি দিয়ে মুখ ঠিকমতো না মুছেই ছুটল। আশেপাশে না তাকিয়ে অন্তহীন পায়ে ছুটে আচমকা সিঁড়িতে এসে থামল। আবির নিচ থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবিরের এমন দৃষ্টি দেখে মেঘ হতভম্ব হয়ে গেছে। চোখ নামিয়ে ধীরগতিতে নামতে শুরু করলো। মিম আর আদি গিফট নিয়ে কাড়াকাড়ি করছে। মেঘ কাছাকাছি আসতে আবির সস্নেহে জিজ্ঞেস করলো, কেমন আছিস? কিছুটা দূরে হালিমা খান আর মালিহা খান দাঁড়ানো। মেঘ চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। আবিরের দু চোখে শানিত প্রেমানুভূতি, যা লুকাতে অক্ষম সে। মেঘ মায়াবী দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হালিমা খান বলে উঠলেন, সে কখন আসছিস, এখনো কিছু খাসনি? আগে থেকে জানিয়েও আসিসনি। কি খাবি বল? আবির মেঘের দিকে তাকিয়ে থেকে শান্ত স্বরে বলল, শুনলাম তোমার মেয়ে পাকোড়া বানাতে এক্সপার্ট। জিজ্ঞেস করো আমাকে বানিয়ে খাওয়াবে কিনা। হালিমা খান হেসে বললেন, এ আবার কেমন কথা? তোকে খাওয়াবে না কেন? এই মেঘাই। মালিহা খান তপ্ত স্বরে জিজ্ঞেস করলেন, রাতে কি খাবি? আবির সরল কণ্ঠে বলল, তোমার যা ইচ্ছে তাই রান্না করো। মালিহা খান আবারও বললেন, তুই আসবি এটা আগে জানাসনি কেন?
তোর রুমটা পরিষ্কার করা হয়নি? সেদিন তানভীর দেখলাম কোনোমতে পরিষ্কার করেছে। আবির মলিন হেসে বলল, সমস্যা নেই। আমি সবকিছু পরিষ্কার করেছি। আবির সোফায় হেলান দিয়ে বসে আছে। মেঘকে পাকোড়া নিয়ে আসতে দেখে ইচ্ছাকৃত গান শুরু করলো। সাত সাগর আর ১৩ নদী পার হয়ে তুমি আসতে যদি। মেঘ মুখ ফুলিয়ে সূক্ষ্ম নেত্রে তাকাতে আবির অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আজ আসবেন এটা আগে জানালেন না কেন? জানালে কি সারপ্রাইজ থাকতো? মেঘ ভেংচি কেটে বিড়বিড় করে বলল, সারপ্রাইজ দিতে কে বলেছিল আপনাকে? মেঘ গম্ভীর কণ্ঠে শুধালো, দুদিন পর পর অসুখ বাঁধাতে কে বলেছে আপনাকে? এর মধ্যে আলী আহম্মদ খান বাসায় আসছেন। ওনাকে দেখে মেঘ দ্রুত রান্নাঘরে চলে গেছে। আবির এগিয়ে গিয়ে আব্বুকে সালাম করলো। ঘণ্টাখানেক পর তানভীর আসছে। আবিরকে দেখে জড়িয়ে ধরে বলল, ভাই আমি ক্লান্ত, পরিশ্রান্ত। আবির মুচকি এসে জানালো, অফিসিয়ালি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত এই একটু সহ্য করে নে। আজ অনেক দিন পর সবাই একসঙ্গে খেতে বসেছে। যদিও মোজাম্মেল খান বাসায় নেই, ইকবাল খান আজ বাসায় এসেছেন। আলী আহমদ খান ভারী কণ্ঠে প্রশ্ন করলেন, তোমার না আরো ৩ দিন পর আসার কথা ছিল? জি আব্বু, কিছু কাজ শেষ হয়ে গেছে তাই চলে আসছি। সব কাজ শেষ নাকি আবারও যেতে হবে? শেষ। আবির প্রশ্ন করল, সিফাতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন? আগামীকাল জয়েন করবে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আপনি কি আপনার সিদ্ধান্তে অটল থাকবেন? কাকামণি আবিরের দিকে এক পলক তাকিয়ে শান্ত স্বরে বললেন, ভাইজান, আমারও মনে হচ্ছে এই কাজটা করা ঠিক হচ্ছে না। আলী আহমদ খান খাওয়া শেষ করে উঠে যেতে যেতে বললেন, মানুষকে ভালো হওয়ার সুযোগ করে দিতে হয়। আবির এবার ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিল, যদি তার কারণে কখনো কোম্পানির ওপর নেতিবাচক প্রভাব পড়ে তখন কেউ আমাকে বাধা দিতে আসবেন না। আলী আহমদ খান চলে গেছেন। ইকবাল খান দু একটা কথা বলে নিজেও উঠে গেছেন। আবির আর তানভীর নিজেদের মধ্যে টুকটাক কথা বলছে। মেঘ খেতে খেতে বারবার আবিরকে দেখছে। আগের তুলনায় আবির একটু মোটা হয়েছে। দেখতেও কিছুটা ফর্সা লাগছে। মেঘ মিটিমিটি হাসছে আর খাচ্ছে। হঠাৎ আবিরের নজর পড়তেই ভুরু নাচালো। মেঘ থতমত খেয়ে চোখ নামিয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে আবির ঘুমোতে চলে গেছে। আজ সিফাত নামক ছেলেটা জয়েন করবে। আবির, আলী আহমদ খান, ইকবাল খান তিনজনই অফিসে আছে। সিফাত এসে আলী আহমদ খান আর ইকবাল খানের সাথে কথা বলে আবিরের মুখোমুখি হলো। আবির কপাল কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। সিফাত গুরুগম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, আপনিই তাহলে সাজ্জাদুল খান আবির? জি। কোনো সমস্যা? সিফাত হেসে বলল, না, আঙ্কেলের মুখে আপনার কথা অনেক শুনেছি তাই জিজ্ঞেস করলাম। আবির গম্ভীর কণ্ঠে বলল, অফিসে স্যার বলতে শিখুন। সরি স্যার। আবির ভুরু কুঁচকে বলল, নিজের কাজে মনোযোগ দেন। আবির চলে গেছে। সিফাত নীরের দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। এদিকে মোজাম্মেল খান একের পর এক কল দিয়েই যাচ্ছেন। আবির নিজের কেবিনে গিয়ে কল রিসিভ করতে মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে শুধালেন, আটকাতে পারছো? না, আমি জানতাম তোমার আব্বুকে আমি খুব ভালোভাবে চিনি। উনি যা বলবেন তাই করবেন। কিন্তু তাই বলে শত্রুর সাথে হাত মেলাবেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে জবাব দিল, কিছু করার নেই চাচ্চু। এখন আমাদেরকে সাবধানে থাকতে হবে। আবির বিকেলের দিকে নিজের অফিসে আসছে। রাকিব রাসেলের সাথে অনেক দিন পর দেখা। অফিসের কাজ শেষ করে সবাইকে ছুটি দিয়ে তিন বন্ধু গল্প করতে বসেছে। অনেক দিনের জমানো কথা, আসিফের বিভিন্ন কাজ, পার্সোনাল লাইফ, সব বিষয়ে গল্প চলছে। রাসেল হঠাৎ প্রশ্ন করল, আবির, বিয়ে কবে করছিস? আবির মলিন হেসে জবাব দিল, করব করব। সেটা কবে? তোর শ্বশুর আসবে কবে? আমার শ্বশুর আসলে ধামাকা হবে। কেন? ৬ মাস সময় যে ঘনিয়ে আসছে। রাকিব উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তুই কি ভেবেছিস বাসায় আগে কথা বলবি নাকি মেঘকে আগে জানাবি? মেঘকে জানিয়ে তারপর বাসায় বলবো। তবে সেটা একই দিনে। আমি ওকে কোনো প্রতিশ্রুতি দিব না। ডিরেক্ট বিয়ের অফার দিব। আর ঘুম থেকে উঠলে বাড়িতে বিয়ের আমেজ থাকবে। এর মধ্যে মেঘের কল আসছে। রাসেল উকি দিয়ে নামটা দেখে একগাল হেসে বলল, ওনার নাম নিতে নিতেই কল চলে আসছে। উনি অনেক দিন বাঁচবেন। আবির মুচকি হেসে উত্তর দিল, বাঁচতে তো হবেই। ওর কিছু হলে আমি যে বেঁচে থেকেও মরে যাব। আবির কল রিসিভ করে মৃদু স্বরে বলল,
সারাদিনে এই মনে পড়ল? মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আপনিও তো কল দেননি। ফুফিরা বাসায় এসে আপনার জন্য অপেক্ষা করছেন। আপনার কি আসতে দেরি হবে? না, এখনই আসতেছি। আবির তাদের থেকে বিদায় নিয়ে যেই উঠতে যাবে, রাকিব আনমনে ডাকল, আবির, বল, তোর আব্বু যদি সত্যি সত্যি মেনে না নেয় তখন কি করবি? আবির দীর্ঘশ্বাস ছেড়ে রাশভারী কণ্ঠে জবাব দিল, মরে যাব। রাসেল বলল, ফাজলামো করিস না, সিরিয়াসলি বল। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, তোদের কি মনে হচ্ছে আমি ফাজলামো করতেছি? আব্বু চাচ্চু সহজে মেনে নিলে ভালো। যদি বলে মেঘকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে, তাহলে আরো ভালো। কিন্তু যদি বলে মেঘকে রেখে একা বেরিয়ে যেতে, তারপর কি হবে আমি জানি না। তবে এটাই সত্যি যে মেঘকে না পেলে আমি মরে যাব। আবির বাসায় ফিরতে আবিরের ফুপি আবিরকে ডেকে নিয়ে গেছেন। মাহমুদা খান চিন্তিত স্বরে জানতে চাইলেন, কি সিদ্ধান্ত নিয়েছিস? বাসায় কবে বলবি? ৮-১০ দিনের মধ্যেই বলবো। তোর আব্বু কিন্তু তোর ওপর ভীষণ রেগে আছেন। সেই দিন অনেক কিছু বলতেছিল, সাবধান। তুমি কিসের জন্য এত ভয় পাচ্ছ? বাড়ি থেকে বের করে দিবে এই ভয়? সম্পর্ক ছিন্ন করার ভয় পাচ্ছি। আবির মলিন হেসে বলল, উনি যতবার সম্পর্ক ছিন্ন করবেন আমি ততবার নতুন করে সম্পর্ক মজবুত করব। প্রয়োজনে সুপার গ্লু দিয়ে সম্পর্ক জোরালো লাগাবো। যাই হয়ে যাক না কেন, গ্লু নষ্ট হবে না। সিরিয়াস বিষয় নিয়ে তুই মজা করছিস? আবির ফুপুর দিকে তাকিয়ে গুরুভার কণ্ঠে ডাকল, ফুপি, হ্যাঁ বল। আমি যদি মারা যাই তুমি কি আমায় মিস করবা? মাহমুদা খান কান চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বললেন, তোর সাহস কতটুকু হয়েছে যে তুই আমার সামনে দাঁড়িয়ে মরার কথা বলিস? আবির আর্তনাদ করে উঠল, সরি ফুপি, সরি, আর বলবো না। আবির বাসায় ফিরেছে ৩ দিন হলো। মোজাম্মেল খান এখনো বাসায় ফেরেননি। আজ শুক্রবার হওয়ায় তানভীর আবির দুজনেই বাসায়। গত ৫ মাসে মেঘের সাথে কথা বলতে বলতে বৃহস্পতিবারে রাত জাগার অভ্যাসটা একদম কেটে গেছে। আবির সকালের নাস্তা করে সেই যে রুমে গেছে, আর বের হওয়ার নাম নেই। বাড়িতে আসার পর থেকে মেঘের সাথে কথাও কমে এসেছে। চোখের ইশারায় টুকটাক দুষ্টুমি করলেও মুখে কিছুই প্রকাশ করে না। ১১টার দিকে মেঘ আবিরের রুমের সামনে আসছে। আবির দু চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে আছে। মেঘ পা টিপে টিপে রুমে ঢুকে আবিরের বিছানার পাশে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে আবিরকে দেখছে। অকস্মাৎ আবির বলে উঠল, একটা অবোধ বালকের দিকে কুনজর দিতে আপনার লজ্জা লাগে না? মেঘ ভেংচি কেটে জবাব দিল, কে অবোধ? আপনি? তা নয়তো কে? কেন আসছিলেন? মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আসার পর থেকে দেখছি যতক্ষণ বাসায় থাকেন ততক্ষণ আপনি রুম থেকে বেরই হন না। কারোর সাথে কথা পর্যন্ত বলেন না। কি হয়েছে আপনার? আবির শোয়া থেকে উঠে বসে মুচকি হেসে বলল, ভাবছি ঘরে বসে থেকে কয়েকদিন আপনার মতো একটু সুন্দর হয়ে যাব। মেঘ শব্দ করে হেসে বলল, পারবেন না। কেন? এমনি। আবির বসা থেকে উঠে রুম থেকে বের হতে হতে বলল, ওয়েট, আজ রূপচর্চা করে হলেও সুন্দর হয়ে ছাড়ব। মেঘ হাসতে হাসতে বলল, আপনাকে সুন্দর হতে হবে না, আপনি এমনিতেই সুন্দর আছেন। আবির ঠোঁট চেপে হেসে বেরিয়ে গেছে। তানভীরের রুম থেকে তানভীরকেও টেনে নিয়ে গেছে। ফ্রিজ থেকে দুটো শসা বের করে ঠান্ডা শসা কেটে চোখে দিয়ে বসেছে। সাথে একটা ন্যাচারাল প্যাক বানিয়েও মুখে লাগিয়েছে। সামনে প্লেট আর আবির কিছু শসা কেটে রেখেছে। তানভীর চোখের শসা রেখে হাত বাড়িয়ে একটা একটা করে সব খেয়ে ফেলেছে। ওদের কাণ্ড দেখে মেঘ আর মিম হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাচ্ছে। ভিডিও করে বন্যাকেও পাঠিয়েছে। এর মধ্যে আদি আসছে। ওদের চোখ মুখ দেখে আদিও উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া, তোমরা কি দিয়েছো? আমিও দিব। মেঘ শান্ত কণ্ঠে বলল, আই, আমি তোকে দিয়ে দিচ্ছি। আবির উদাসীন কণ্ঠে বলল, আজ আমাদের যত্ন নেওয়ার কেউ নেই বলে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আপনারা চাইলে আমি আপনাদের ফেসিয়াল করে দিতে পারি। হঠাৎ বাহির থেকে আলী আহমদ খানের কণ্ঠ শুনে আবির আর তানভীর উঠে যে যার মতো দৌড়। যেতে যেতে তানভীর বলল, থাক বাবা, আরেক দিন, আজকের মতো পালাই। এই যে শোনো পোলাপান, আমি কিন্তু তোমাদের আজকে ১ বছর ধরে তোমাদের গল্প শোনাইলাম। ব্যাপারটা কেমন করে আমি তোমাদের বুঝাই বলি। মানে ২৫ সালে আমি গল্প পড়তে শুরু করছি, আর ২৬ সালে এসে শেষ হলো। অর্থাৎ আমি তোমাদের ১ বছর ধরে গল্প শোনালাম, বুঝছো? ব্যাপারটা ইন্টারেস্টিং না? যদিও তোমরা ভিডিও দেখছো ২৬ সালে এসে, কিন্তু ভিডিওর ভয়েস ওভারটা দেওয়া হচ্ছে ২৫ সালে থেকে ২৬ সাল, অর্থাৎ ১ বছর সময় নিয়ে। শোনো,
ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ারও বেশি, বেশি করে করো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।